আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা অর্থনীতি বিষয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং কোনো চাকরির ভাইবা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে বিষয়ভিত্তিক আজকের এই ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের বিষয়ভিত্তিক ভাইবা প্রস্তুতিতে অনেক গুণ সহায়তা করবে। তো চলুন তাহলে শুরু করি। আপনি কোন বিষয় থেকে পড়াশোনা করেছেন? যখন আপনি বলবেন যে ইকোনমিক্স অথবা অর্থনীতি, তখন আপনাকে জিজ্ঞেস করবে অর্থনীতি কাকে বলে। তো অর্থনীতি কাকে বলে? অর্থনীতি হলো একটি পরিবর্তনশীল সামাজিক বিজ্ঞান, যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী পর্যালোচনা করে। ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে কে অর্থনীতিকে গার্হস্থ্য বিষয়ক সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান বলে অভিহিত করেছেন? তিনি কে? অ্যারিস্টটল। জিজ্ঞেস করতে পারে অ্যাডাম স্মিথের পূর্বে অর্থনীতিকে কি বিজ্ঞান বলা হতো? রাজনৈতিক বিজ্ঞান। ভালো করে মনে রাখবেন, অ্যাডাম স্মিথের পূর্বে অর্থনীতিকে কি বিজ্ঞান বলা হতো? রাজনৈতিক বিজ্ঞান। শব্দগত দিক থেকে অর্থনীতিকে কিসের বিজ্ঞান বলা হয়? গৃহ ব্যবস্থাপনার বিজ্ঞান। গ্রিক সভ্যতার ইতিহাসে কাকে প্রথম অর্থনীতিবিদ হিসেবে আখ্যায়িত করা হয়? দেখুন, যে বিষয় থেকেই স্নাতক অথবা স্নাতকোত্তর সম্পন্ন করুন না কেন, সেই বিষয়ের জনক তার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তাহলে গ্রিক সভ্যতার ইতিহাসে কাকে প্রথম অর্থনীতিবিদ হিসেবে আখ্যায়িত করা হয়? তিনি হচ্ছেন অ্যারিস্টটল। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কি? এটি জিজ্ঞেস করতে পারে। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স। এবার জিজ্ঞেস করতে পারে ইকোনমিক্স শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করে? ইকোনমিক্স শব্দটি উৎপত্তি লাভ করে ঐকোনমিয়া থেকে। এবার জিজ্ঞেস করতে পারে যে ঐকোনমিয়া শব্দটি কয়টি ও কি কি শব্দের সমন্বয়ে গঠিত? তাহলে ঐকোনমিয়া শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, যথা ঐকোস। ঐকোস অর্থ হচ্ছে গৃহ, এবং নোমাস। নোমাস শব্দের অর্থ হলো ব্যবস্থাপনা। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলোই বিষয়ভিত্তিক মৌলিক প্রশ্ন। তাহলে ঐকোনমিয়া শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে ঐকোস এবং আরেকটি হচ্ছে নোমাস। ঐকোস শব্দের অর্থ গৃহ এবং নোমাস শব্দের অর্থ ব্যবস্থাপনা। জিজ্ঞেস করতে পারে কার্টেল কাকে বলে অথবা কার্টেল কি? প্রতিযোগিতা এড়ানোর জন্য বিভিন্ন দেশ দাম নির্ধারণ ও উৎপাদন সম্পর্কে চুক্তিতে উপনীত হলে তাকে বলা হয় রপ্তানি কার্টেল। জিজ্ঞেস করতে পারে অর্থনীতির জনককে। শুধু জিজ্ঞেসই করবে না, অবশ্যই জিজ্ঞেস করবে, কারণ যে বিষয় নিয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর সম্পন্ন করবেন সেই বিষয়ের জনককে এটি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা একেবারে কমন ট্রেন্ড। তাহলে অর্থনীতির জনককে? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের অর্থনীতির সংজ্ঞাটা কি? জিজ্ঞেস করতেই পারে। যখন আপনি বলবেন অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক, তখন জিজ্ঞেস করতে পারে অ্যাডাম স্মিথ অর্থনীতির যে সংজ্ঞাটি দিয়েছেন সেই সংজ্ঞাটি কি? ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ। অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। এখানে ওয়েলথ বানানটা ভুল হয়েছে, এখানে হবে WEALTH, ওয়েলথ। এখানে আর হবে না, ই হবে। ওকে, ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ। অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। এটি হচ্ছে অ্যাডাম স্মিথের সংজ্ঞা। জিজ্ঞেস করতে পারে অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন? এটি দিয়েছেন লায়নেল রবিন্স। অর্থনীতিতে কয়টি শাখা? অর্থনীতিতে দুইটি শাখা, একটি হচ্ছে ব্যষ্টিক এবং অপরটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ একটি ব্যষ্টিক অর্থনীতি এবং অন্যটি সামষ্টিক অর্থনীতি। যখন আপনাকে এই প্রশ্নগুলো করবে তখন কিন্তু এখান থেকে আরও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। সেগুলো কেমন? জিজ্ঞেস করতে পারে ব্যষ্টিক অর্থনীতির জনককে। তো ব্যষ্টিক অর্থনীতির জনক হচ্ছে রাগনার ফ্রেশ। ভালো করে মনে রাখবেন, ব্যষ্টিক অর্থনীতির জনক রাগনার ফ্রেশ। জিজ্ঞেস করতে পারে ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কি? কোন কোন বিষয়গুলো ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়? তা হচ্ছে ব্যক্তিগত চাহিদা, যোগান, একজন ভোক্তা ও একক বিষয়সমূহ ইত্যাদি।
তাহলে মনে রাখবেন, দেখুন ভাইবা বোর্ডে পর 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 প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ একটা প্রশ্ন যখন আপনি পারবেন ঠিক সেখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষক আপনাকে জিজ্ঞেস করবে। কাজেই পরপর প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনার চাকরি পাওয়ার চান্সটা কিন্তু বেড়ে যাবে। জিজ্ঞেস করতে পারে সামষ্টিক অর্থনীতির জনককে। তো সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছেন জন মেনার্ড কেইন্স। জন মেনার্ড কেইন্স। জিজ্ঞেস করতে পারে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কি কি, কোন কোন বিষয়গুলো সামষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। দেখুন সেগুলো সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, মোট বিনিয়োগ, মুদ্রা ও মূল্যস্তর ও সামাজিক কল্যাণ ইত্যাদি। এই বিষয়গুলো সামষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে মহামন্দা কত সালে হয়েছিল। মহামন্দা হয়েছিল 1930 সালে। জিজ্ঞেস করতে পারে আধুনিক অর্থনীতির জনককে। অর্থনীতির জনক তো আপনারা বললেন অ্যাডাম স্মিথ, তখন জিজ্ঞেস করতে পারে যে তাহলে আধুনিক অর্থনীতির জনককে। পল এ স্যামুয়েলসন, তিনি হচ্ছেন আধুনিক অর্থনীতির জনক। দরিদ্রের দুষ্টচক্রের প্রবক্তা কে? দরিদ্রের দুষ্টচক্রের প্রবক্তা হচ্ছেন রাগনার নার্কস। রাগনার নার্কস। দরিদ্রের দুষ্টচক্র কি? তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে দরিদ্রের দুষ্টচক্রটা কি। দরিদ্রের দুষ্টচক্র হলো এমন কতগুলো অর্থনৈতিক উপাদান বা শক্তি যেগুলো পরস্পরের সাথে চক্রাকারে আবর্তিত হয়ে একটি দেশকে দরিদ্র করে রাখে। যেমন স্বল্প বিনিয়োগ, স্বল্প উৎপাদন, স্বল্প আয়, স্বল্প সঞ্চয়, দুর্নীতি, এগুলো হলো দারিদ্রের দুষ্টচক্রের উপাদান। এই প্রশ্নগুলো কিন্তু একেবারে কমন, ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবেই। তাহলে প্রথমত জিজ্ঞেস করতে পারে দারিদ্রের দুষ্টচক্রের প্রবক্তাকে, তারপরে জিজ্ঞেস করতে পারে দারিদ্রের দুষ্টচক্র কি। জিজ্ঞেস করতে পারে চাহিদা কাকে বলে। চাহিদা হচ্ছে দ্রব্যের আকাঙ্ক্ষা, ক্রয়ের সামর্থ্য এবং ব্যয় করার ইচ্ছা থাকা অবস্থায় একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কোনো একজন নির্দিষ্ট ভোক্তা একটি নির্দিষ্ট দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বা ডিমান্ড বলে। জিজ্ঞেস করতে পারে চাহিদার শর্তগুলো কি। যখন আপনি চাহিদার সংজ্ঞা বলতে পারবেন তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে চাহিদার শর্তগুলো কি কি। তো চাহিদার শর্ত হচ্ছে তিনটা: আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা। এই প্রশ্নগুলো আবারও বলছি, ভাইবা বোর্ডে একেবারে কমন প্রশ্ন। তো চাহিদার শর্তগুলো কি কি? চাহিদার শর্ত হচ্ছে তিনটা। এক হচ্ছে আকাঙ্ক্ষা, দুই সামর্থ্য এবং তিন হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা। জিজ্ঞেস করতে পারে চাহিদার রেখা কাকে বলে। চাহিদার রেখা কাকে বলে? দাম ও চাহিদার মধ্যকার বিপরীত সম্পর্ক যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই বলা হয় চাহিদা রেখা। জিজ্ঞেস করতে পারে যোগান কাকে বলে। যোগান কাকে বলে? একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে কোনো বিক্রেতা একটি নির্দিষ্ট দ্রব্য যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে যোগান বা সাপ্লাই বলে। একেবারে সিম্পল ডেফিনেশন। একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে কোনো বিক্রেতা একটি নির্দিষ্ট দ্রব্য যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে বলা হয় যোগান বা সাপ্লাই। ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে উৎপাদনের উপকরণ কয়টি। উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি। এক হচ্ছে ভূমি, যেটাকে ভৌত সম্পদ হিসেবে গণ্য করা হয়, দুই শ্রম, তিন মূলধন এবং চার সংগঠন। এই চারটি হচ্ছে উৎপাদনের উপকরণ। জিজ্ঞেস করতে পারে মূলধন কাকে বলে অথবা হোয়াট ইজ ক্যাপিটাল। ক্যাপিটাল কি অথবা মূলধন কাকে বলে? মূলধন বলতে সেই সমস্ত দ্রব্য বা দ্রব্যের আর্থিক রূপকে বোঝানো হয় যা শ্রম দ্বারা উৎপাদিত হয়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় এবং উৎপাদন প্রক্রিয়াতে সহযোগিতা করে। জিজ্ঞেস করতে পারে মানি ইজ হোয়াট মানি ডাজ। এটি কার উক্তি? এটি খুবই কমন এবং বিখ্যাত একটি উক্তি। মানি ইজ হোয়াট মানি ডাজ, এটি কার উক্তি? এটি হচ্ছে এফ এ ওয়াকার। এটি এফ এ ওয়াকারের একটা বিখ্যাত উক্তি। জিজ্ঞেস করতে পারে অর্থ কাকে বলে। এর আগে তো আমরা জানলাম মূলধন কাকে বলে, এবার জানবো অর্থ কাকে বলে। কেইন্সের মতে যে বস্তু হস্তান্তর করে ঋণ ও দামের চুক্তি মেটানো যায় এবং যার মাধ্যমে ক্রয় ক্ষমতা ধরে রাখা যায় তাকেই বলা হয় অর্থ। জিজ্ঞেস করতে পারে খাজনা তত্ত্বের প্রবক্তা কে।
খাজনা তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডেভিড রিকার্ডো। জিজ্ঞেস করতে পারে এমইসি এর পূর্ণরূপ কি? এমইসি এর পূর্ণরূপ হচ্ছে মার্জিনাল ইফিসিয়েন্সি অফ ক্যাপিটাল। মার্জিনাল ইফিসিয়েন্সি অফ ক্যাপিটাল। জিজ্ঞেস করতে পারে বিনিয়োগ কাকে বলে অথবা ইনভেস্টমেন্ট কাকে বলে? একটি নির্দিষ্ট সময় মেয়াদে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের বর্তমান উৎপাদনযোগ্য সম্পদ ও মূলধন দ্রব্যের সাথে যে অতিরিক্ত সম্পদ ও মূলধন দ্রব্য যুক্ত হয় তাকেই আলোচ্য প্রতিষ্ঠানের বিনিয়োগ বলে। একেবারে কমন প্রশ্ন ভাইবা বোর্ডের, বাজার কাকে বলে? অর্থনীতিতে বাজার বলতে কোনো দ্রব্যকে বোঝায়। এ দ্রব্যের ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষি হয় এবং একটি নির্ধারিত মূল্যে দ্রব্যটি ক্রয় বিক্রয় করা হয়। অর্থনীতির ভাষায় বাজার বলতে কোনো দ্রব্যকে বোঝায়। এই দ্রব্যের ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষি হবে এবং একটি নির্ধারিত মূল্যে দ্রব্যটি ক্রয় বিক্রয় হবে। ঠিক সেটিকে বলা হয় অর্থনীতির ভাষায় বাজার। জিজ্ঞেস করতে পারে অলিগোপালি বাজার কাকে বলে? এগুলো কিন্তু অর্থনৈতিক টার্ম, ইকোনমিক্স টার্ম এগুলো। অলিগোপালি বাজার কাকে বলে? যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মুষ্টিমেয় কয়েকজন উৎপাদক ও বিক্রেতা থাকে এবং তারাই উৎপাদন ও বিক্রয় পরিচালনার মাধ্যমে বাজারকে নিয়ন্ত্রণ করে, সেই বাজারকে বলা হয় অলিগোপালি বাজার। মুদ্রা সংকোচন অথবা ডিফ্লেশন কি? তো মুদ্রা সংকোচন কি? দামস্তর ক্রমাগত হ্রাস পাবার প্রবণতাকে সাধারণত মুদ্রা সংকোচন বলে। এটি এক কথায় উত্তর। আপনারা এক কথায় উত্তর দিতে পারেন অথবা আপনার সংজ্ঞাটাকে একটু এলাবোরেট করতে পারেন, একটু ব্যাখ্যা টাইপ করতে পারেন। তো এক কথায় আপনি বলতে পারেন দামস্তর ক্রমাগত হ্রাস পাবার প্রবণতাকে বলা হয় মুদ্রা সংকোচন। অর্থাৎ মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা হলো মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচনের ক্ষেত্রে দ্রব্য সামগ্রী ও সেবাসমূহের উৎপাদন ও যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা কম হয়। সে অবস্থায় দামস্তর কমে ও অর্থের মূল্য বাড়ে। ঠিক এইরকম একটা অবস্থাকে বলা হয় মুদ্রা সংকোচন। তাহলে আপনার এক কথাও বলতে পারেন অথবা একটু ব্যাখ্যা করেও বুঝাতে পারেন। চাহিদা বৃদ্ধি কাকে বলে? এটি খুবই গুরুত্বপূর্ণ। চাহিদা বৃদ্ধি কাকে বলে? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম ও চাহিদার মধ্যকার এরূপ বিপরীতমুখী সম্পর্ককে বলা হয় চাহিদা বৃদ্ধি। একেবারে সিম্পল সংজ্ঞা। ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে রিফ্লেকশন কি? রিফ্লেকশন হচ্ছে মুদ্রা সংকোচনের ফলে দামস্তর, আয়, বিনিয়োগ ইত্যাদি অধিক পরিমাণে হ্রাস পেয়ে অর্থনীতিতে মন্দা দেখা দেয়। যখন অর্থনীতিতে মন্দা থাকে, যদি এমন অর্থনৈতিক নীতি অবলম্বন করা হয় যার দরুন মূল্যস্তর বৃদ্ধি পায়, তখন সেই নীতিকে বলা হয় রিফ্লেকশন। অর্থাৎ মুদ্রা সংকোচনের ফলে যখন দাম, আয়, বিনিয়োগ ইত্যাদি সব কিছুই হ্রাস পায় এবং অর্থনীতিতে একটা মন্দা দেখা দেয়, ঠিক সেই জায়গা থেকে অর্থনীতিকে টেনে তোলার জন্য এমন একটা পলিসি, এমন একটা নীতি গ্রহণ করা হয় যার দরুন কি হয়, মূল্যস্তর বৃদ্ধি পায়। ঠিক সেই নীতিকে বলা হয় রিফ্লেকশন। জিজ্ঞেস করতে পারে ফিলিপস রেখা কাকে বলে অথবা ফিলিপস রেখা কি? যে রেখার বিভিন্ন বিন্দুতে মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের বিপরীত সম্পর্ক নির্দেশিত হয় তাকে বলা হয় ফিলিপস রেখা। অর্থাৎ ফিলিপস রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে বেকারত্বের হারের সঙ্গে মজুরি বৃদ্ধির হার ও মুদ্রাস্ফীতির হারের সম্পর্ক প্রকাশ পায়। অর্থাৎ এই ফিলিপস রেখার সাথে দুইটা জিনিস সম্পর্কিত, একটা হলো মুদ্রাস্ফীতি এবং আরেকটি হচ্ছে বেকারত্ব। জিজ্ঞেস করতে পারে রিসেট ইফেক্ট কি? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টার্ম, অর্থনীতিতে এগুলো খুবই ইম্পর্টেন্ট টার্ম। রিসেট ইফেক্ট কি? আয় বাড়লে ভোগ ব্যয় একটি নির্দিষ্ট হারে বাড়ে, কিন্তু আয় কমলে ভোগ ব্যয় কিন্তু সেই হারে কমে না। ভোগের ক্ষেত্রে এরূপ প্রভাবকেই বলা হয় রিসেট ইফেক্ট বা রাতকানা রোগ। এই টার্মগুলো কিন্তু ভাইবা বোর্ডে খুব জিজ্ঞেস করা হয় যে রাতকানা রোগ, অর্থনীতির ভাষায় রাতকানা রোগ কাকে বলে অথবা রিসেট ইফেক্ট কাকে বলে। আয় বাড়লে ভোগ ব্যয় একটি নির্দিষ্ট হারে বাড়ে, কিন্তু যখন আয় কমে যায় তখন ভোগ ব্যয় সেই হারে আর কমে না। ভোগের ক্ষেত্রে এরূপ প্রভাবকেই বলা হয় রিসেট ইফেক্ট অথবা রাতকানা রোগ। জিজ্ঞেস করতে পারে ব্রেক ইভেন পয়েন্ট কি? তো ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যে বিন্দুতে আয় ও ভোগ ব্যয় পরস্পর সমান হয় তাকে বলা হয় ভোগের ক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্ট।
স্বল্পকালে ভোগরেখার যে বিন্দুতে আয় ও ভোগ ব্যয় পরস্পর সমান হয় তাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টের মেইন বিষয় হচ্ছে যে বিন্দুতে আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান হবে তাকেই বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। জিজ্ঞেস করতে পারে সঞ্চয় কাকে বলে? তো সঞ্চয় কাকে বলে? সাধারণ অর্থে বর্তমান আয়ের যে অংশ ভবিষ্যতের জন্য জমা রাখা হয় তাকেই বলা হয় সঞ্চয়। খুবই সিম্পল। সাধারণ অর্থে বর্তমান আয়ের যে অংশ ভবিষ্যতের জন্য জমা রাখা হয় তাকে বলা হয় সঞ্চয়। এটিকে আবার অন্যভাবে বলা যায়, মোট আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় সঞ্চয়। জিজ্ঞেস করতে পারে অর্থনীতিতে ভোগ কাকে বলে? দেখুন, ভোগ কাকে বলে? ভোগ বলতে আমরা বুঝি খাওয়া পড়া, কিন্তু অর্থনীতির একটা ভাষা রয়েছে, সেই অর্থনীতির ভাষায় ভোগ কাকে বলে? সাধারণ অর্থে ভোগ বলতে ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বোঝায়। মানুষের অভাব পূরণের উদ্দেশ্যে দ্রব্য সামগ্রী ব্যবহারের মাধ্যমে যখন তাদের মধ্যস্থিত উপযোগ নিঃশেষ করা হয় তখন তাকে বলা হয় ভোগ। এগুলো হচ্ছে অর্থনীতির ভাষায় ভোগের সংজ্ঞা। জিজ্ঞেস করতে পারে জাতীয় আয়ের বৈশিষ্ট্যগুলো কি কি? জাতীয় আয়ের বৈশিষ্ট্যগুলো কি কি? খুবই গুরুত্বপূর্ণ। তো জাতীয় আয়ের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, জাতীয় আয় কোনো নির্দিষ্ট সময়ে গণনা করতে হবে, এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। জাতীয় আয় কোনো নির্দিষ্ট সময়ে গণনা করতে হবে। উৎপাদিত পণ্য ও সেবা অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের ফল হতে আসতে হবে। তৃতীয় হচ্ছে, পণ্য ও সেবার আর্থিক মূল্য বা বাজার দাম থাকতে হবে। যে পণ্য বা সেবা উৎপাদিত হবে সেই পণ্য বা সেবার আর্থিক মূল্য বা বাজার দাম থাকতে হবে। তো এই তিনটি হচ্ছে প্রধান বৈশিষ্ট্য জাতীয় আয়ের। ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে ডিরেক্ট ট্যাক্স কাকে বলে বা প্রত্যক্ষ কর কাকে বলে? করদাতা প্রত্যক্ষভাবে তথা সরাসরি সরকারকে যে কর প্রদান করে তাকে প্রত্যক্ষ কর বলা হয়। অন্যভাবে বলা যায়, সরকার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে ধার্যকৃত কর সরাসরি আদায় করলে তাকে বলা হয় প্রত্যক্ষ কর। জিজ্ঞেস করতে পারে বৈদেশিক বিনিময় কাকে বলে? বৈদেশিক বিনিময় কাকে বলে? সাধারণ অর্থে দেশীয় মুদ্রা ছাড়া অন্য দেশের মুদ্রা বোঝানোর জন্য বিনিময় কথাটি ব্যবহার করা হয়। বৈদেশিক বিনিময় দ্বারা এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর করে আন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তির পদ্ধতিকে বোঝানো হয়। তো বৈদেশিক বিনিময় হচ্ছে মূলত এক দেশের সাথে অন্য দেশের আন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তির একটা পদ্ধতি, সেটি হচ্ছে বৈদেশিক বিনিময়। জিজ্ঞেস করতে পারে অনুপার্জিত আয় কাকে বলে? অনুপার্জিত আয় কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো কিন্তু, এই প্রশ্নগুলো কিন্তু ভাইবা বোর্ডে একেবারেই কমন জিজ্ঞেস করা হয়। যে আয়ের টাকা পাওয়া গিয়েছে কিন্তু এর সেবা পরিশোধ করা হয়নি, কিন্তু ভবিষ্যতে করতে হবে, সেই আয়কে অনুপার্জিত আয় অথবা অগ্রিম আয় বলে। অর্থাৎ আপনাকে অর্থ দেওয়া হয়েছে কিন্তু সেই অর্থের যে কারণে আপনি অর্থটা পেয়েছেন তার সেবা প্রদান করা হয়নি, সেই অর্থকে বলা হয় অনুপার্জিত আয় অথবা অগ্রিম আয়। জিজ্ঞেস করতে পারে বিওটি কি? তো বিওটি এর পুনরূপ হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড বা বাণিজ্য ভারসাম্য। অর্থাৎ দ্রব্যের আমদানিকৃত রপ্তানির নিট মূল্যকে বলা হয় বাণিজ্যের ভারসাম্য। জিজ্ঞেস করতে পারে বিওপি কি? বিওপি এর পুনরূপ হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট বা বিনিময় ভারসাম্য। অর্থাৎ একটি দেশের সাথে বিশ্বের অপরাপর দেশগুলোর মধ্যে সংগঠিত আর্থিক লেনদেনের হিসাব রক্ষণকে বলা হয় বিনিময় ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্ট। এই দুটো সংজ্ঞা, এই দুটো টার্ম খুবই গুরুত্বপূর্ণ, ভাইবা বোর্ডে খুবই জিজ্ঞাসা করা হয়। হয়তো এর পুনরূপ ধরতে পারে অথবা এর সংজ্ঞা ধরতে পারে। ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে সুযোগ ব্যয় কাকে বলে? সম্পদ সীমিত হওয়ার কারণে একটি দ্রব্য বেশি উৎপাদনের জন্য অন্য একটি দ্রব্য উৎপাদন ছেড়ে দেওয়াকে অর্থনীতিতে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট বলে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের বিপরীতে যে পরিমাণ দ্রব্য ছাড় দিতে হয় তাই হচ্ছে উৎপাদিত দ্রব্যের সুযোগ ব্যয় বা খরচ। এখান থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা ঠিক আছে, সুযোগ ব্যয়ের একটা উদাহরণ দিন। তো সুযোগ ব্যয়ের একটি উদাহরণ দেখুন। ধরুন একটি জমিতে ধান ও পাট উৎপাদন করা হয়। সেই জমিতে 1000 টাকা ব্যয় করে আপনি ধান পেলেন 5 মণ। বিপরীত দিকে সেই একই জমিতে 1000 টাকা ব্যয় করে আপনি পাট পেলেন 7 মণ।
এখন দেখা যাচ্ছে যে একই পরিমাণ টাকা ব্যয় করলেন কিন্তু ধান পাচ্ছেন আপনি 5 মণ এবং পাট পাচ্ছেন 7 মণ। সুতরাং আপনাকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো একটি চাষ বেছে নিতে হবে, কারণ আমাদের সীমিত সম্পদে বেশি উৎপাদন করতে হবে। আর অর্থনীতির ভাষায় একটি দ্রব্যের উৎপাদন বেশি করার জন্য অন্য একটি দ্রব্যের উৎপাদন ছেড়ে দেওয়াকে বলা হয় সুযোগ ব্যয়। ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে এসডিজি সম্পর্কে বলুন। তো বলবেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। টেকসই উন্নয়নের ব্যাপারটা প্রথম আলোচনায় আসে 1987 সালে বার্নল্যান্ড কমিশনের রিপোর্টের মাধ্যমে। এতটুকু বললেই যথেষ্ট হবে। এরপর হয়তো আপনাকে জিজ্ঞেস করবে এসডিজির লক্ষ্য কয়টি। তো এসডিজির লক্ষ্য হচ্ছে 17টি। হয়তো এখান থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তাহলে বলুন তো এসডিজিতে বাংলাদেশ সরকারের লক্ষ্যগুলো কি কি। তখন আপনি বলা শুরু করবেন, হয়তো 3টা বলার পরেও পরীক্ষক আপনাকে থেমে দিতে পারে, অথবা বলতে বলতে আপনি 7-8টাও বলা হয়ে যেতে পারে। তো সবগুলোই আপনার কাছে শুনবে এত সময় ভাইবা বোর্ডে নেই। তো আপনারা কমপক্ষে 10টি মুখস্থ করার চেষ্টা করবেন। তো প্রথম নাম্বার হচ্ছে দারিদ্র্য বিমোচন, 2 নাম্বার ক্ষুধা মুক্তি, 3 নাম্বার সুস্বাস্থ্য, 4 নাম্বার মানসম্মত শিক্ষা, 5 নাম্বার লিঙ্গ সমতা, 6 সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা, 7 নাম্বার নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি, 8 নাম্বার কর্মসংস্থান ও অর্থনীতি, 9 নাম্বার টেকসই নগর ও সম্প্রদায়, 10 নাম্বার জলবায়ু বিষয়ে পদক্ষেপ। তো এই 10টি আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। আশা করি এটি হলেই যথেষ্ট। 17টাই আপনাকে মুখস্থ করতে হবে, বিষয়টা এমন নয়। আপনাকে যখন জিজ্ঞেস করবে ঠিক আছে সেই লক্ষ্যগুলো বলুন তো, তখন হয়তো আপনারা 3টা 4টা 5টা 7টা বলতেই ভাইবা বোর্ড আপনাকে থেমে দেবে, অন্য প্রশ্নতে সুইচ করবে, অন্য প্রশ্ন তখন জিজ্ঞাসা করবে। তো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে জিডিপি ও জিএনপি কি। আপনার পড়াশোনা যদি হয় ইকোনমিক্স থেকে তাহলে ধরে নেবেন ভাইবা বোর্ডে জিডিপি এবং জিএনপি আপনাকে জিজ্ঞেস করবেই। তাহলে জিডিপি এবং জিএনপি কি। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদন। একটি দেশে সাধারণত এক বছরে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত দ্রব্য ও সেবার সমষ্টিকে বলা হয় জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদন। এখান থেকে আরেকটি বিষয় আপনাকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা আপনি যে বললেন ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত দ্রব্য বা সেবার সমষ্টিকে বলা হয় জিডিপি। আচ্ছা আমাদের বাংলাদেশে তো অনেক বিদেশি নাগরিক আছে, তো তাদের উৎপাদিত দ্রব্য বা সেবা কি এখানে কাউন্ট হবে? হ্যাঁ হবে, কারণ সংজ্ঞার মধ্যেই আপনি বলে দিয়েছেন ভৌগোলিক সীমারেখার মধ্যে যে দেশের নাগরিক হোক না কেন তার দ্বারা উৎপাদিত দ্রব্য এখানে কাউন্ট হবে। তাহলে জিএনপি কি। একটি দেশে সাধারণত এক বছরে দেশের সকল নাগরিক কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবার সমষ্টিকে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলে বা মোট জাতীয় উৎপাদন বলে। এখানেও কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা ধরুন বাংলাদেশের কোনো নাগরিক আমেরিকায় আছে, তাহলে তাহলে সেই নাগরিক কর্তৃক যে সেবা বা উৎপাদিত দ্রব্য সেই সেবাটা কি এই জিএনপিতে কাউন্ট হবে? হ্যাঁ হবে। জিজ্ঞেস করতে পারে জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য কি। তো জিডিপি এবং জিএনপির মধ্যে মূল পার্থক্য হচ্ছে জিডিপি একটি ভৌগোলিক অবস্থান ভিত্তিক পরিমাপ এবং জিএনপি হচ্ছে জাতীয়তা ভিত্তিক পরিমাপ। আশা করি বুঝতে পেরেছেন। ভৌগোলিক অবস্থানের মধ্যে ভৌগোলিক সীমারেখার মধ্যে হোক সে দেশি নাগরিক অথবা বিদেশি নাগরিক তার দ্বারাই উৎপাদিত দ্রব্য বা সেবা এগুলো কাউন্ট হবে জিডিপিতে। তবে যদি কোনো নাগরিক দেশের বাইরে থাকে জিডিপিতে তার উৎপাদিত সেবা কিন্তু কাউন্ট হবে না। তবে জিএনপিতে দেশের নাগরিক সে যে দেশেই থাকুক না কেন তার দ্বারা উৎপাদিত সেবা জিএনপিতে কাউন্ট হবে, জিডিপিতে হবে না। 2 নম্বর পার্থক্য হচ্ছে জিডিপিতে দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের আয় অন্তর্ভুক্ত থাকে, কিন্তু বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় অন্তর্ভুক্ত থাকে না। জিজ্ঞেস করতে পারে জিডিপি বড় নাকি জিএনপি বড়। এই জায়গাতে আমরা যে ভুলটা করি তা হচ্ছে অনেকেই বলে যে জিএনপি বড়। আসলে জিডিপি এবং জিএনপির মধ্যে কোনটি বড় হবে তা সরাসরি বলা যায় না। এক্ষেত্রে যে বিষয়টি কাজ করে তা হলো দেশে অবস্থানরত বিদেশিদের আয় বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয় অপেক্ষা বেশি হলে জিডিপি জিএনপি থেকে বড় হবে। তাহলে দেখুন আপনি যখন বলবেন জিএনপি বড় হবে অথবা জিডিপি বড় হবে, এটি কিন্তু
এমনি এমনি বলা যাবে না। এটি কয়েকটি ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে যে জিডিপি বড় হবে নাকি জিএনপি বড় হবে। তাহলে দেখুন, তার প্রথম শর্তটি হচ্ছে দেশে অবস্থানরত বিদেশিদের আয় যদি বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয় অপেক্ষা বেশি হয় তাহলে জিডিপি জিএনপি থেকে বড় হবে। আবার দেশে অবস্থানরত বিদেশিদের আয় বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয় অপেক্ষা কম হলে জিডিপি থেকে জিএনপি বড় হবে। আবার দেশে অবস্থানরত বিদেশিদের আয় এবং বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয় যদি পরস্পর সমান হয় তাহলে জিডিপি এবং জিএনপি উভয়ই সমান হবে। আরেকটি বিষয় হচ্ছে বদ্ধ অর্থনীতিতে জিডিপি এবং জিএনপি সমান থাকে। এটিও কিন্তু জিজ্ঞেস করতে পারে। তো ঠিক আছে, বলুন তো তাহলে যে বদ্ধ অর্থনীতিতে জিডিপি এবং জিএনপির অবস্থা কেমন থাকে? সেটি হচ্ছে সমান থাকে। তো এই হচ্ছে ইকোনমিক্স বিষয়ে মৌলিক কিছু প্রশ্ন যেগুলো ভাইবা বোর্ডে প্রায় জিজ্ঞেস করে। আশা করি এখান থেকে আপনারা অনেক প্রশ্ন ভাইবা বোর্ডে কমন পেয়ে যাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এতে করে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তাহলে কোনো ভিডিওই মিস হবে না। ধন্যবাদ।